ভাবুন তো, সাধারণত যখন কোনো বড়সড় আইনি লড়াই বা পেটেন্ট নিয়ে দ্বন্দ্বের কথা ওঠে, তখন মাথার সবার আগে কি আসে? হয়তো কোনো নতুন প্রযুক্তির ডিজাইন বা অত্যাধুনিক সফটওয়্যার। হ্যাঁ, বা ধরুন জীবনদায়ী কোনো ওষুধের ফর্মুলা। খুব গম্ভীর আর জটিল একটা ব্যাপার, তাই না? একদমই তাই। বিষয়টা শুনলেই মনে হয় যেন কাঠখোট্টা কোনো কর্পোরেট যুদ্ধ চলছে। কিন্তু এই আইনি লড়াইয়ের কেন্দ্রে যদি এমন একটা জিনিস থাকে যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের আনন্দ আর উদযাপনের প্রতীক, মানে যদি বলি একটা নিছক তুলতুলে মিষ্টি জিনিস নিয়ে দুটো পূর্ণাঙ্গ রাজ্যের মধ্যে রীতিমতো যুদ্ধ বেজে গিয়েছিল। হ্যাঁ, আদালতের কাঠগড়ায় ঐতিহাসিক দলিল দস্তাবেজ ঘেটে এক চরম লড়াই। ঠিক তাই, শত শত বছরের পুরনো মন্দিরের রেকর্ড টেনে এনে একেবারে জট পাকানো রহস্য। মানুষ তো মিষ্টি খায় মুখ আর মন ভালো করার জন্য, সেখানে এমন একটা বিষয় নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়াটা সত্যিই অভাবনীয়। বিষয়টা বেশ অদ্ভুতই বটে। আর সেই রহস্যের জট ছাড়াতেই আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা ডুব দেব এমন এক তথ্যের সমুদ্রে যা সবার মুখে হাসি ফোটাবে। ঐতিহাসিক প্রবন্ধ, আইনি জার্নালের পাতা আর সংবাদ প্রতিবেদন ঘেটে আজ আমরা জানব রসগোল্লার জন্মবৃত্তান্ত। চমৎকার একটা বিষয়। আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে বলা যাক। চলুন, তবে এই রসগোল্লার গল্পটা বুঝতে গেলে আমাদের একটু অতীতে ফিরতে হবে। সোজা ঊনবিংশ শতাব্দীতে নয়, বরং তারও বেশ কয়েকশো বছর আগে, প্রায় 500 বছর আগের কথা আর কি। আচ্ছা, যখন পর্তুগিজরা বাংলায় আসে, তারা নিজেদের সাথে একটা বিশেষ পদ্ধতি নিয়ে আসে, মানে দুধ কাটিয়ে ছানা তৈরির পদ্ধতি আর কি। একটু দাঁড়ান, এখানে আমার একটা খটকা লাগছে। বলুন। বাংলা তো চিরকালই দুধ, ক্ষীর, ননি, মাখনের জায়গা। আমাদের প্রাচীন সাহিত্যেও এত দুগ্ধজাত খাবারের উল্লেখ আছে। আমরা কি দুধ কাটাতে জানতাম না যে পর্তুগিজদের এসে সেটা শেখাতে হলো? খুব যৌক্তিক একটা প্রশ্ন। বিষয়টা এমন নয় যে সেকালের মানুষ জানতো না যে দুধের টক জাতীয় কিছু পড়লে তা ফেটে যায়। তারা অবশ্যই জানতো। তাহলে বাধাটা কোথায় ছিল? আসল বাধাটা প্রযুক্তিগত ছিল না, বরং ছিল সামাজিক এবং ধর্মীয়। তৎকালীন বাঙালি হিন্দু সমাজে বিশ্বাস করা হতো যে দুধ হলো অত্যন্ত পবিত্র একটি উপাদান। আচ্ছা, আর দুধকে লেবু বা অন্য কোনো অম্ল দিয়ে কৃত্রিমভাবে ফাটানো বা কাটানো মানে হলো দুধটিকে আক্ষরিক অর্থে নষ্ট করে ফেলা। ও বুঝতে পেরেছি। তার মানে ছানাকে তখন নষ্ট দুধ বা অশুচি হিসেবে দেখা হতো। ঠিক তাই। আর সেই কারণে ছানা বা ফেটে যাওয়া দুধ দিয়ে তৈরি কোনো কিছু দেবতার ভোগে নিবেদন করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। বাপরে, এত কড়াকড়ি! হ্যাঁ, সেই সময় মূলত দুধ প্রবল তাপে ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর বা রাবড়ি তৈরি হতো। এছাড়া নারকেল, ডাল বা গুড়ের তৈরি সন্দেশই ছিল বাংলার প্রধান মিষ্টি। শ্রীচৈতন্যদেবের সময়কার চৈতন্য চরিতামৃত গ্রন্থেও আমরা দেখি যে সেকালের সন্দেশ তৈরি হতো মূলত ক্ষীর বা নারকেল দিয়ে, ছানা দিয়ে একেবারেই নয়। একদম ঠিক বলেছেন। পর্তুগিজরা যেহেতু নিজেদের পনির বা চিজ বানানোর জন্য এই ছানা কাটানোর পদ্ধতি ব্যবহার করত, তাই ধীরে ধীরে বাংলার কারিগররাও এই প্রক্রিয়ার সাথে আরও ভালোভাবে পরিচিত হতে শুরু করে। দারুণ একটা পয়েন্ট। তার মানে যেটা সামাজিকভাবে ব্রাত্য বা নিষিদ্ধ ছিল, সেটাই পরবর্তীকালে একটা রন্ধন শিল্পের বিপ্লব আনলো। হ্যাঁ, আর এই বিপ্লবের কেন্দ্রবিন্দুতেই তো ছিলেন কলকাতার বাগবাজারের বিখ্যাত নবীন চন্দ্র দাস, তাই না? হ্যাঁ, তবে তার শুরুর গল্পটা কিন্তু খুব একটা মসৃণ ছিল না। 1864 সালের দিকে কলকাতার জোড়াসাঁকো অঞ্চলে তার প্রথম মিষ্টির দোকানটা চরমভাবে ব্যর্থ হয়েছিল। তাই নাকি? হ্যাঁ, ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হন তিনি। এরপর 1866 সালে তিনি বাগবাজারে নতুন করে একটি দোকান খোলেন। সেই সময়কার একটা সামাজিক প্রেক্ষাপট আমাদের বুঝতে হবে। মানে তখন কলকাতায় নতুন একটা ধনাঢ্য শ্রেণীর উদ্ভব হচ্ছে, তাই তো? ঠিক, কলকাতার বুকে তখন নতুন ধনাঢ্য বণিক শ্রেণীর উদ্ভব হয়েছে। তারা প্রতিদিনের গতানুগতিক কড়া পাকের ক্ষীর বা নারকেলের সন্দেশ খেয়ে খেয়ে একটু ক্লান্ত। তাদের মন ভরছিল না। হ্যাঁ, তারা চাইছিলেন সম্পূর্ণ নতুন স্বাদের নরম কোনো মিষ্টি। আর মানুষের এই নতুন স্বাদের চাহিদায় নবীনচন্দ্র দাসকে নতুন কিছু উদ্ভাবনে বাধ্য করল। আমরা তো জানি যে তিনি স্পঞ্জ রসগোল্লা আবিষ্কার করেছিলেন। একদম। কিন্তু ইতিহাসের বইগুলো সাধারণত শুধু আবিষ্কারের কথা বলেই থেমে যায়। আমার প্রশ্ন হলো, তিনি ঠিক কিভাবে এটা করেছিলেন? তার এই 2 বছরের গবেষণার আসল রহস্যটা কি ছিল? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো বিজ্ঞান এবং রন্ধনশিল্পের মেলবন্ধন। নবীনচন্দ্র দাস বুঝতে পেরেছিলেন যে নতুন কিছু করতে হলে ওই ব্রাত্য ছানাকেই কাজে লাগাতে হবে। আচ্ছা,
কিন্তু সে সময় ছানা দিয়ে কিছু বানাতে গেলে কারিগররা সাধারণত সুজি, ময়দা বা চালের গুঁড়ো মেশাতেন। কেন শুধু ছানা দিয়ে করা যেত না? না, কারণ ছানা ফুটন্ত রসে দিলে তা ভেঙে বা গলে ছানা বড়া হয়ে যেত। ময়দা বা সুজি অনেকটা আঠার মতো কাজ করে ছানাকে ধরে রাখত। ও, বুঝতে পেরেছি। কিন্তু তাতে তো মিষ্টিটা শক্ত হয়ে যেত, তাই না? ঠিক তাই, নবীনচন্দ্র দাস কোনো ভেজাল মেশাতে চাইলেন না। তিনি সম্পূর্ণ খাঁটি ছানা ব্যবহার করার ঝুঁকি নিলেন। কিন্তু সুজি বা ময়দা ছাড়া ফুটন্ত রসে গোল্লাগুলো আস্ত থাকলো কিভাবে? এটাই ছিল তার 2 বছরের গবেষণার ফসল। তিনি ছানা মাখার একটা নিখুঁত পদ্ধতি বা মেকানিজম আবিষ্কার করেন। মেকানিজমটা কিরকম ছিল? ছানাকে হাতের তালু দিয়ে একটি নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট চাপে মাখলে ছানার ভেতরের প্রোটিন আর ফ্যাট এমনভাবে বিন্যস্ত হয় যা নিজে থেকেই একটা বাইন্ডার বা আঠার মতো কাজ করে। বা, দারুণ তো। এরপর আসে রসের রসায়ন। তিনি লক্ষ্য করেন রসের ঘনত্ব যদি খুব বেশি হয় তবে অসমোটিক চাপের কারণে ছানার গোল্লার ভেতর থেকে সব জলীয় অংশ বেরিয়ে যাবে। মানে অসমোটিক প্রেসার, তার ফলে তো গোল্লাগুলো চামড়ার মতো শক্ত হয়ে যাবে। একদম। তাই তিনি পাতলা হালকা চিনির রসের ফুটন্ত বুদবুদের মধ্যে ছানার গোল্লাগুলো ছাড়ার কৌশল আয়ত্ত করেন। 1868 সালে এভাবেই জন্ম নিল আধুনিক স্পঞ্জ রসগোল্লা। অভাবনীয়। শুধু রন্ধনশিল্প নয়, রীতিমতো কেমিস্ট্রি আর ফিজিক্সের খেলা। রসে ফোটানোর পরও ছানার গোল্লাগুলো ভেঙে যাচ্ছে না, এই ম্যাজিক দেখতে নাকি দূর দূরান্ত থেকে মানুষ তার দোকানে ভিড় করত। হ্যাঁ, রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। এই জনপ্রিয়তার প্রসারের পেছনে একটা দারুণ গল্প আছে। ভগবান দাস বাগলা নামের কলকাতার এক অত্যন্ত ধনী ও প্রভাবশালী মারোয়াড়ি বণিক একদিন ঘোড়ায় টানা জুড়ি গাড়িতে করে বাগবাজারে নবীন দাসের দোকানের সামনে এসে থামেন। তার ছোট ছেলের তৃষ্ণা মেটানোর গল্পটা তো। হ্যাঁ, তার ছোট ছেলের খুব তৃষ্ণা পেয়েছিল। ভগবান দাস ছেলেকে 1 গ্লাস জলের সাথে খাওয়ার জন্য দোকান থেকে একটি মিষ্টি দিতে বলেন। নবীন দাস ওই নতুন রসগোল্লা খেতে দেন। তারপর ছেলেটি সেই রসগোল্লা খেয়ে এতটাই মুগ্ধ হয়ে যায় যে ভগবান দাস নিজে সেটি ছেঁকে দেখেন, আর ওই দিনই পুরো 1 হাঁড়ি রসগোল্লা কিনে নিজের বাড়ি নিয়ে যান। এটা তো আজকের দিন হিসাবে দারুণ একটা ব্যাপার। একদম তাই। এটা তো অনেকটা 19 শতাব্দীর ভাইরাল মার্কেটিংয়ের মতো। একজনের ভালো লেগেছে আর মুখে মুখে পুরো কলকাতায় তার সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। চমৎকার উপমা। আর নবীনচন্দ্র দাশের সৃজনশীলতা কিন্তু শুধু রসগোল্লাতেই থেমে থাকেনি। ও, তাই নাকি? আরও মিষ্টি আবিষ্কার করেছিলেন তিনি? হ্যাঁ, আরও অনেক বিখ্যাত ও অভিনব মিষ্টি আবিষ্কার করেছিলেন। যেমন ধরুন আবার খাবো, দেদো সন্দেশ, বৈকুণ্ঠ ভোগ, কস্তুরি পাক, আতা সন্দেশ এবং কাঁঠাল সন্দেশ। বাপরে, এত কিছু! হ্যাঁ, সত্যি, তাকে রসগোল্লার কলম্বাস বলাটা কোনো অংশেই কর্তুক্তি নয়। কিন্তু এই গল্পের সবচেয়ে আকর্ষণীয় মোড়টা আসে এর পরের প্রজন্মে। মানে নবীনচন্দ্র দাশের পর যখন এই ব্যবসার হাল ধরেন তার সুযোগ্য পুত্র কৃষ্ণচন্দ্র দাস, যাকে আমরা সবাই কেসি দাস নামে চিনি। হ্যাঁ, তিনি 1869 সালে জন্মগ্রহণ করেন এবং বাবার মৃত্যুর অনেক আগেই ব্যবসার দায়িত্ব কাঁধে তুলে নেন। সাধারণত মিষ্টির ব্যবসা তো বংশ পরম্পরায় শুধু কারিগরির ওপরই নির্ভর করে। একটা বদ্ধ ঘরের মধ্যে রেসিপি লুকিয়ে রাখা হয়। কিন্তু কেসি দাস তো পুরো বিষয়টাতে বিজ্ঞান নিয়ে এসেছিলেন, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছেন। কেসি দাস শুধু বাবার ব্যবসার উত্তরসূরি ছিলেন না, তিনি নিজে ছিলেন বিজ্ঞানের ছাত্র। আচ্ছা। তিনি গতানুগতিক পথে না হেঁটে বাগবাজারে রীতিমতো একটি যান্ত্রিক ও বৈজ্ঞানিক কর্মশালা শুরু করেন, মানে মেকানিক্যাল ওয়ার্কশপ আর কি। একটু দাঁড়ান, মিষ্টি বানানোর জন্য মেকানিক্যাল ওয়ার্কশপ, এটা তো বাস্তবের উইলি ওয়ঙ্কার কারখানার মতো শোনাচ্ছে। বিশাল সব বয়লার, নল, আর সেখানে রসগোল্লা তৈরি হচ্ছে। অনেকটা সেরকমই ভাবতে পারেন। তার উদ্দেশ্য ছিল মিষ্টি তৈরিকে বিজ্ঞানসম্মত রূপ দেওয়া এবং স্কেল আপ বা বড় পরিসরে উৎপাদন করা। হ্যাঁ। তার সবচেয়ে যুগান্তকারী উদ্ভাবনটি আসে 1930-এর দশকে। রসগোল্লা ভীষণ পচনশীল একটি মিষ্টি। তৈরি করার কয়েকদিনের মধ্যেই তা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ছানার জিনিস তো। কেসি দাস চাইছিলেন বাংলার এই গৌরবকে দূর দূরান্তে ছড়িয়ে দিতে, আর সেই লক্ষ্যেই তিনি প্রথম রসগোল্লাকে ভ্যাকিউম ক্যানে ভরার পদ্ধতি আবিষ্কার করেন। এই ভ্যাকিউম ক্যানিং এর বৈজ্ঞানিক দিকটা একটু সহজ করে বুঝিয়ে বলবেন। এর ফলে ঠিক কিভাবে রসগোল্লা পচে যাওয়ার হাত থেকে রক্ষা পেল?
বিষয়টা খুবই চমৎকার। ভ্যাকুয়াম ক্যানিং প্রক্রিয়ায় রসগোল্লাগুলোকে টিনের ক্যানের ভেতর রসের সাথে ভরে প্রবল তাপে ফোটানো বা স্টেরিলাইজ করা হয়। আচ্ছা। এর ফলে ভেতরের বাতাস বা অক্সিজেন বাষ্প হয়ে বেরিয়ে যায়। এরপর গরম অবস্থাতেই ক্যানটিকে সম্পূর্ণ বায়ুরোধী করে সিল করে দেওয়া হয়। মানে বাতাস আর ঢুকতে পারবে না। একদম। ক্যানটি যখন ঠান্ডা হয় তখন ভেতরে একটি প্রবল শূন্যতা বা ভ্যাকুয়ামের সৃষ্টি হয়। যেহেতু ভেতরে কোনো বাতাস বা অক্সিজেন থাকে না, তাই সেখানে কোনো অ্যারোবিক ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মাতে পারে না। ও, এই মেকানিজমের ফলেই রসগোল্লা খুব দ্রুত পচে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। কোনো রেফ্রিজারেশন বা ফ্রিজ ছাড়াই অনেক দিন পর্যন্ত সতেজ রাখা সম্ভব হয়। ঠিক। তার মানে শুধু পচন রোধ করাই নয়, মিষ্টির ভেতরের আর্দ্রতা আর স্পলজি ভাবটাও একদম অটুট থাকছে। আর এই প্রযুক্তির ফলেই তো রসগোল্লা আর শুধু বাগবাজারের স্থানীয় দোকানের মধ্যে সীমাবদ্ধ রইল না। হ্যাঁ, এটি একটি আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়ে ভারত ছাড়িয়ে বিশ্বব্যাপী রপ্তানি শুরু হলো। ঠিক তাই। বিজ্ঞান কিভাবে একটা স্থানীয় ব্যবসাকে বিশ্বায়নের রূপ দিতে পারে, এটা তার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। দারুণ। পাশাপাশি কেসি দাস ও তার পুত্র শারদাচরণ দাস মিলে উদ্ভাবন থামাননি। তারা ধর্মতলায় দোকান খোলেন এবং রসমালাইয়ের মতো নতুন মিষ্টি আবিষ্কার করেন। এছাড়া অমৃতকুম্ভ নামের আরেক বিখ্যাত মিষ্টিও তাদেরই সৃষ্টি। আর শুনলে অবাক হতে হয়, সেই মেকানিক্যাল ওয়ার্কশপের ছোট্ট উদ্যোগ আজ কতটা বিশাল আকার ধারণ করেছে। বর্তমানে তাদের 25টি আউটলেট রয়েছে। হ্যাঁ, কলকাতায় 7টি আর বেঙ্গালুরুতে বাকিগুলো, এবং তাদের বার্ষিক আয় 25 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এটা একটা অবিশ্বাস্য ব্যবসায়িক সাফল্য। কিন্তু যখনই কোনো পণ্য বিশ্বজুড়ে এত খ্যাতি পায়, তখন স্বাভাবিকভাবে তার শিকড় বা উৎস নিয়ে টানাপোড়েন শুরু হয়। আর এখানেই আমরা প্রবেশ করছি আমাদের আলোচনার সবচেয়ে বিতর্কিত অধ্যায়ে। সাংস্কৃতিক পরিচয়ের অধিকারের লড়াই। হ্যাঁ, 2015 সালে ওড়িশা হঠাৎ দাবি করে বসল যে রসগোল্লা আসলে তাদের। আইনি জার্নাল আর ঐতিহাসিক দলিলের এক অভূতপূর্ব যুদ্ধ শুরু হলো। মূলত লড়াইটা ছিল জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ নিয়ে। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? মিষ্টি নিয়ে এত বড় আইনি লড়াইয়ের প্রয়োজন কেন পড়ল? এটা বুঝতে হলে ওই জিআই ট্যাগের বিষয়টা বুঝতে হবে। তার মানে এটা অনেকটা শ্যাম্পেনের মতো, তাই তো? অর্থাৎ ফ্রান্সের শ্যাম্পেন রিজিয়নের নির্দিষ্ট পদ্ধতি ও আবহাওয়ায় তৈরি হওয়া পানীয়কেই শুধু আইনিভাবে শ্যাম্পেন বলা যাবে। পৃথিবীর অন্য কোথাও বানালেও তাকে ওই নাম দেওয়া যাবে না। জিআই ট্যাগও কি সেরকমই কোনো ভৌগোলিক স্বকীয়তার আইনি স্বীকৃতি? একদম নিখুঁত উপমা দিয়েছেন। জিআই ট্যাগ প্রমাণ করে যে একটি নির্দিষ্ট পণ্যের উৎপত্তি একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় হয়েছে এবং সেখানকার বিশেষ ঐতিহ্য বা পদ্ধতির কারণেই পণ্যটির অনন্য গুণাবলী রয়েছে। তো ওড়িশার দাবিটা ঠিক কী ছিল? ওড়িশা দাবি করল যে তাদের পুরীর জগন্নাথ মন্দিরে গত 300 বছর ধরে রথযাত্রার সময় ক্ষীরমোহন বা রসগোল্লা ভোগের রীতি রয়েছে। আচ্ছা। নীলাদ্রি বীজের দিন ভগবান জগন্নাথ দেবী লক্ষ্মীর মানভঞ্জনের জন্য এই মিষ্টি প্রদান করেন, তাই ঐতিহাসিকভাবে রসগোল্লা সম্পূর্ণভাবে তাদের। অন্যদিকে পশ্চিমবঙ্গের দাবি ছিল 1868 সালে নবীনচন্দ্র দাশের হাত ধরেই আধুনিক স্পঞ্জ রসগোল্লার জন্ম হয়েছে। আর যেহেতু প্রাচীনকালে ছানাকে অশুচি মনে করা হতো, তাই ছানার ব্যবহার ওড়িশার মন্দির ঐতিহ্যে একেবারেই ছিল না। হ্যাঁ, তাহলে ব্যাপারটা তো একেবারে জট পাকানো রহস্য। এত বড় বিতর্কের শেষমেশ কি হলো? কে ঠিক আর কে ভুল? মজার বিষয় হলো আইনি পর্যালোচনায় দেখা গেল এখানে কেউ ভুল নয়। মানে দুজনেই ঠিক? হ্যাঁ, উভয় পক্ষের দাবি তাদের নিজস্ব জায়গায় সঠিক, কারণ দুই রাজ্যের রসগোল্লার মূল প্রকৃতি, ইতিহাস এবং রসায়ন সম্পূর্ণ আলাদা। আইনি জার্নালে চমৎকারভাবে এই দুই রাজ্যের রসগোল্লার মূল পার্থক্যগুলো তুলে ধরা হয়েছে। পার্থক্যগুলো ঠিক কী রকম? বাংলার রসগোল্লা তৈরি হয় সম্পূর্ণ খাঁটি ছানা দিয়ে, এতে সুজি বা ময়দা মেশানো হয় না। এর রং হয় ধবধবে সাদা। আর রসটাও তো পাতলা হয়, তাই না? একদম, রস হয় একদম পাতলা এবং মিষ্টি করার জন্য প্রধানত চিনি ব্যবহার করা হয়। এটি অত্যন্ত স্পঞ্জি হয়। আর ওড়িশাটা? ওড়িশার রসগোল্লার ইতিহাস যেহেতু মন্দিরের ভোগের সাথে জড়িত, তাই তাদের মিষ্টি মূলত দুধ জ্বালিয়ে তৈরি ক্ষীর ও তার সাথে সুজি মিশিয়ে তৈরি হতো। ও আচ্ছা। এর রং হয় লালচে বা বাদামি, রস হয় বেশ ঘন বা মোটা এবং মিষ্টি স্বাদ আনতে এতে গুড় ব্যবহার করা হয়। তার মানে এটা বাংলার মতো ততটা স্পঞ্জি নয়? না, স্পঞ্জি নয়, বরং অনেক বেশি নরম আর মুখে দিলেই গলে যায়। চমৎকার।
এই স্পষ্ট পার্থক্যের কারণে শেষ পর্যন্ত একটি যৌক্তিক ও সুন্দর সমাধান বেরিয়ে আসে 2017 সালে পশ্চিমবঙ্গ তাদের নিজস্ব বাংলার রসগোল্লার জন্য জিআই ট্যাগ পায় হ্যাঁ, আর তার কিছুদিন পর 2019 সালে ওড়িশা তাদের নিজস্ব ঐতিহ্যের ওড়িশা রসগোল্লার জন্য আলাদা জিআই ট্যাগ অর্জন করে অর্থাৎ দুই রাজ্যই তাদের নিজস্ব সাংস্কৃতিক সম্পদকে আইনিভাবে সুরক্ষিত করতে পারল আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, এই জিআই ট্যাগ কেবল একটি আইনি স্বীকৃতি বা ব্যবসার পেটেন্ট নয়, এটি নিজ নিজ অঞ্চলের স্বকীয়তা, সাংস্কৃতিক ইতিহাস ও বৈচিত্র্য সংরক্ষণের একটি অত্যন্ত শক্তিশালী উপায়। হ্যাঁ, একদম ঠিক। এটি প্রমাণ করে যে একটি খাবারের নাম শুনতে একরকম হলেও তার পেছনের ইতিহাস, ধর্ম, আবেগ এবং প্রস্তুত প্রণালী আলাদা হতে পারে এবং দুটোই সমানভাবে সম্মানের দাবিদার। আর এই জিআই ট্যাগ পাওয়ার পর এর প্রভাব সমাজে ঠিক কতটা গভীরভাবে পড়েছে তা দেখলেই বোঝা যায় এটি শুধুই একটা মিষ্টি নয়, এটি একটি জাতির গর্ব। অবশ্যই। জিআই ট্যাগ পাওয়ার দিনটিকে স্মরণ করে পশ্চিমবঙ্গে এখন প্রতি বছর 14ই নভেম্বর ধুমধাম করে রসগোল্লা দিবস পালিত হয়। সংবাদ প্রতিবেদনগুলো ঘাটলে দেখা যায় এই দিনে বাগবাজারের নবীনচন্দ্র দাশের মূর্তিতে মাল্যদান করা হয়। হ্যাঁ, আর অনাথ আশ্রমের শিশুদের বিনামূল্যে রসগোল্লা খাওয়ানো হয়। ঠিক। নিউ টাউনের মিষ্টি হাবে গেলে দেখা যায় রসগোল্লার নতুন নতুন ফিউশন রূপ, স্ট্রবেরি রসগোল্লা, বেকড রসগোল্লা, এমনকি গুড়ের রসগোল্লার নানা বৈচিত্র্য। পুরো রাজ্য জুড়ে মিষ্টির দোকানগুলো এই দিনটিকে তাদের ঐতিহ্যের এক বিশাল উৎসব হিসেবে উদযাপন করে। এই উদযাপনটা খুব জরুরি। এটি কেবল একটি মিষ্টির জয় নয়, বরং এটি একটি জাতির সাংস্কৃতিক পরিচয়ের জয়। সেই আইনি জার্নালের কথা স্মরণ করে বলতে হয়, হ্যাঁ বলুন। আঞ্চলিক বৈচিত্র্য এবং রন্ধনশৈলীকে সম্মান জানানোর এটি একটি অন্যতম সেরা মাধ্যম। একটি খাবার কিভাবে একটি সম্প্রদায়ের আবেগ, গর্ব এবং ইতিহাসের সাথে জড়িয়ে থাকে, রসগোল্লা দিবস তারই জীবন্ত প্রমাণ। এর মাধ্যমে মানুষ তাদের নিজেদের ইতিহাস নিয়ে নতুন করে গর্ববোধ করতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মর কাছে সেই ঐতিহ্যকে তুলে ধরতে পারে। সত্যি, পুরো যাত্রাটা অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর। আমরা যদি আজকের এই পুরো আলোচনার একটা দ্রুত সারসংক্ষেপ টানি, শুরু হয়েছিল পর্তুগিজদের আনা ছানা কাটানোর পদ্ধতি থেকে, যা হিন্দু সমাজে ব্রাত্য ছিল। হ্যাঁ, শুরু করে নিরলাস গবেষণার মাধ্যমে 1868 সালে খাঁটি ছানা আর অসমোটিক প্রেসারের জাদুতে স্পঞ্জ রসগোল্লার আবিষ্কার। এরপর তার ছেলে কেসি দাসের হাতে মেকানিক্যাল ওয়ার্কশপ আর ভ্যাকিউম ক্যানিংয়ের বিজ্ঞানের মাধ্যমে সেই রসগোল্লা পাড়ি দিল বিশ্বজুড়ে। আর শেষমেশ এই মিষ্টি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠল যে এটি দুটি রাজ্যের আত্মপরিচয়ের প্রতীক হয়ে আইনি লড়াই পর্যন্ত গড়িয়েছে, যার শেষে দুই রাজ্যের নিজস্ব স্বকীয়তা ও রন্ধনশৈলীকে স্বীকৃতি দিয়ে শেষ হয়েছে। প্রতিটি ধাপেই আমরা দেখেছি উদ্ভাবন, বিজ্ঞান এবং সংস্কৃতির এক অদ্ভুত সুন্দর মেলবন্ধন। রন্ধন শিল্প যে কত বড় একটা বিজ্ঞান এবং ইতিহাস হতে পারে, এটা তার অন্যতম সেরা প্রমাণ। একেবারে। যারা এতক্ষণ ধরে আমাদের সাথে এই বিস্তারিত আলোচনায় যুক্ত ছিলেন, আশা করি রসগোল্লারই অজানা ইতিহাস সবাইকে নতুন করে ভাবাবে। তবে শেষ করার আগে একটি দারুণ চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলুন তো। ভাবুন তো, সেই শুরুতে যে কথাটি বলেছিলাম, 500 বছর আগে পর্তুগিজদের দুধ কাটানোর একটি সাধারণ পদ্ধতি, যাকে সেকালের সমাজ ভুল বা নষ্ট বলে মনে করত, তাই কালক্রমে একটি জাতির সবচেয়ে বড় আইকনে পরিণত হলো। হ্যাঁ, তা তো বটেই। এমনকি শতাব্দীর পর শতাব্দী ধরে জিআই ট্যাগের আইনি লড়াইয়ের জন্ম দিল। আজ আমরাও আমাদের চারপাশে কত নতুন অদ্ভুত সব ফিউশন ফুড তৈরি হতে দেখছি। হয়তো পিৎজার ওপর তন্দুরি চিকেন বা আইসক্রিমের সাথে কাঁচা লঙ্কা। ঠিক। কে বলতে পারে, হয়তো আজ থেকে 100 বছর পর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেরকমই কোনো একটি আপাত অদ্ভুত খাবার নিয়ে কোর্টের কাঠকড়ায় দাঁড়িয়ে নিজেদের ঐতিহ্যগত অধিকার দাবি করবে। ইতিহাস এভাবেই তৈরি হয়, হয়তো আমাদের চোখের সামনে অত্যন্ত সাধারণ কোনো ঘটনার মধ্য দিয়ে। একদম ঠিক বলেছেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং চারপাশের এই অদ্ভুত সুন্দর জগৎটা নিয়ে সবসময় কৌতূহলী থাকবেন।